ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব ক্লাস 11-এর ইতিহাস বিষয়ের দ্বিতীয় ইউনিটের বা দ্বিতীয় চ্যাপ্টারের একটি বিষয়। এটি হলো রোমে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা। রোমে দীর্ঘদিন 500 বছর ধরে রাজতন্ত্র ছিল। রোমের রাজতন্ত্র ছিল খ্রিস্টপূর্ব অর্থাৎ যিশুর জন্মের 509 থেকে খ্রিস্টপূর্ব 31 অব্দ পর্যন্ত রোমে রাজতান্ত্রিক শাসন ছিল। সেই রাজতন্ত্রের অবসান ঘটে এবং রাজতন্ত্রের স্থলে বা জায়গায় প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। রোমের শেষ রাজা ছিলেন লুসিয়াস টারকুইনিয়াস। লুসিয়াস টারকুইনিয়াস রোমের শেষ রাজা ছিলেন। তিনি ক্ষমতাচ্যুত হন এবং তার ক্ষমতাচ্যুত হওয়ার পর দুজন ম্যাজিস্ট্রেটকে জনগণ নির্বাচিত করে। এই দুজন ম্যাজিস্ট্রেট তারা কনসাল নামে পরিচিত। দুজন কনসাল প্রজাতান্ত্রিক নেতাদের নেতৃত্ব দিয়েছিলেন প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য। এই দুজন প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য নেতৃত্ব দেন। তারা কারা? তারা হলেন লুসিয়াস জুনিয়াস ব্রুটাস একজন, অপরজন হলেন লুসিয়াস টারকুইনিয়াস কোলাটিয়াস। তাহলে এই দুজন নেতার নেতৃত্বে রোমে রাজতন্ত্রের অবসান ঘটে এবং সেখানে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। তার আগে তোমরা জানো শিখবে যে প্রজাতান্ত্রিক সরকারে সেখানে বংশগত বিষয়টা থাকে না, বংশানুক্রমিকভাবে রাজা ক্ষমতায় আসেন না। রাজতন্ত্রেই বংশানুক্রমিকভাবে রাজা ক্ষমতায় আসেন, তার উত্তরাধিকারী ক্ষমতায় আসেন। তাহলে প্রজাতান্ত্রিক যে শাসন ব্যবস্থা রোমে প্রতিষ্ঠিত হয় সেটা কিন্তু রাজতন্ত্রের তুলনায় অনেকটা প্রগতিমূলক শাসন ব্যবস্থা। আমরা বিভিন্ন পয়েন্টে এটা আলোচনা করব। 1 নম্বর পয়েন্টে আমি বলবো যে প্যাট্রিশিয়ান এবং প্লেবিয়ান এদের মধ্যে দ্বন্দ্ব। এটা রোমের দুটি জাতি এবং রোমে সাংবিধানিক সংস্কার হয় বা সাংবিধানিক পরিবর্তন ঘটে। রোম সমাজে তোমার অভিজাত শ্রেণী অর্থাৎ অভিজাত যাদেরকে প্যাট্রিশিয়ান বলা হয়, আরেকটা অভিজাত শ্রেণী ছিল সেটা হলো প্লেবিয়ান। তাহলে প্যাট্রিশিয়ান এবং প্লেবিয়ান এই দুটি অভিজাত শ্রেণী রোম সাম্রাজ্যে ছিল এবং এদের মধ্যে তোমার যুদ্ধ লেগে থাকতো। প্যাট্রিশিয়ান এবং প্লেবিয়ানদের মধ্যে যে যুদ্ধ হয় সেখানে কিন্তু বিনা রক্তপাতেই তাদের যুদ্ধ চলত, অর্থাৎ এই যুদ্ধে রক্তপাত হয়নি। এরা সংস্কারমূলক আইন তৈরি করবার কথা বলে এবং তোমার প্লেবিয়ানরা অর্থাৎ প্যাট্রিশিয়ান এবং প্লেবিয়ান এই দুয়ের মধ্যে প্লেবিয়ানরা জয়লাভ করে যুদ্ধে। তারা আইন সংস্কারের জন্য সরকারকে চাপ দেয়, অর্থাৎ কনসালকে চাপ দেয় এবং সেখানে তোমার মানে কি বলবো, সেখানে গণতান্ত্রিক যে অধিকার মানুষের
সেটা প্রতিষ্ঠার জন্য তারা চাপ দেয় এবং 10 জনের গোষ্ঠী নিয়ে মেন আইনগুলিকে নিয়ে তারা একটা আইনবিধি তৈরি করে। অর্থাৎ 12টি 10 জন অভিজাতদের নিয়ে, প্লেবিয়ানদের নিয়ে একটা সংস্থা সভা গঠন করে এবং তার উপরে 12টি আইন রচনার দায়িত্ব দেওয়া হয় এবং সেই আইনগুলি তোমার খোদাই করা হয়, আইন বিধি বলা হয়। 12 আইন বিধি, অর্থাৎ 12টি আইন বিধি বলা হয়। তাহলে আমরা দেখছি যে রিপাবলিক বা প্রজাতান্ত্রিক প্রথম আইন তৈরি হয় এবং প্যাট্রিশিয়ান এবং প্লেবিয়ান দ্বন্দ্ব এর মধ্য দিয়ে একটা যে দ্বন্দ্ব ছিল সেটা অনেকটা নিয়মতান্ত্রিক দ্বন্দ্ব এবং সেখানে প্লেবিয়ানরা ক্ষমতায় আসে। নাম্বার 2, রোমের প্রজাতান্ত্রিক ইতিহাস আলোচনার ক্ষেত্রে আমরা 2 নম্বরে উল্লেখ করব যে ইটালিতে রোমের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। ইটালিতে রোমের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। প্রজাতান্ত্রিক শাসনকালে ইটালি রোমের প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ ইটালিকে রোম দখল করে নেয়। খ্রিস্টপূর্ব 405 থেকে খ্রিস্টপূর্ব 396 অব্দ পর্যন্ত এই দখল করার প্রক্রিয়াটা চলে। 3 নম্বর রোমের প্রজাতান্ত্রিক শাসনের বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য কি? শাসন ব্যবস্থাতে, অর্থাৎ প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থাতে ব্যাপক পরিবর্তন আসে। কি পরিবর্তন আসে? পরিবর্তন আসে যে ধরো এখানে যে একটা রাজতন্ত্র উচ্ছেদ হয়েছে এবং ম্যাজিস্ট্রেটরা এখানে ক্ষমতা পরিচালনা করছে। ম্যাজিস্ট্রেটরা সেটাকে মানে কনসাল বলা হয় ম্যাজিস্ট্রেটদের। এখানে রোমের একজন চিন্তাবিদ, তিনি হলেন পলিবিয়াস। পলিবিয়াস বলছেন যে এখানে পলিটি একটা শাসন ব্যবস্থা, অর্থাৎ মিশ্র শাসন ব্যবস্থা, অর্থাৎ রাজতন্ত্রের কিছু ভালো গুণ ছিল সেগুলিকে এই শাসনে গ্রহণ করা হয়। এখানে সিনেট তৈরি হয়। সিনেটের সদস্যরা অভিজাততন্ত্র, জনগণের পরিষদ এবং কিছুটা গণতান্ত্রিক ছিল। ম্যাজিস্ট্রেট বা কনসালরা তারা সর্বেসর্বা, অর্থাৎ তারা যে রাষ্ট্র কাঠামোর যে ক্ষমতা, পলিটিক্যাল পাওয়ার, সেই ক্ষমতা ম্যাজিস্ট্রেট বা কনসালদের হাতে ছিল। রোমের শাসন, প্রজাতান্ত্রিক শাসনের 4 নম্বর বৈশিষ্ট্য সিনেটের ক্ষমতা বৃদ্ধি। রোমের, আমরা আগেই বলেছি যে কনসাল চূড়ান্ত ক্ষমতার অধিকারী, সর্বোচ্চ শাসক, কিন্তু তাকে পরামর্শ দেওয়ার জন্য সিনেটের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে। সিনেট একটা মানে সংস্থা, এটা বেশি ক্ষমতাশালী এবং আইন এবং রীতিনীতি, অর্থাৎ রোমের যে আইন ব্যবস্থা এবং রীতিনীতি সেটা সিনেটের ক্ষমতাকে সমর্থন করে এবং সিনেটের ক্ষমতার উৎস হলো রোমের শাসনতান্ত্রিক রীতিনীতি এবং সে দেশের আইন ব্যবস্থা। আমরা এবারে 5 নম্বর রোমের প্রজাতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্য আলোচনা করব। জনগণের 3টি সভা রোমের প্রজাতান্ত্রিক সরকারে ছিল। জনগণের 3টি সভা। 3টি সভা কি? সভা হলো, 1 নম্বর সভা হচ্ছে কমিশিয়া কিউরিটা। কমিশিয়া কিউরিটা এটা হচ্ছে প্লেবিয়ানদের নিয়ে গঠিত। কমিশিয়া কিউরিয়াটা এটা শুধু প্লেবিয়ানদের নিয়ে গঠিত। আমরা আগেই বলেছি যে প্লেবিয়ান হচ্ছে অভিজাত শ্রেণী এবং তার অর্থবান। 2 নম্বর সভা হলো কমিশিয়া সেঞ্চুরিয়াটা। এই সভা তোমার
প্যাট্রিশিয়ান ও প্লেবিয়ান উভয়কে নিয়ে গঠিত। 3 নম্বর সভা। 3 নম্বর সভা কি? কমিশিয়া টিবিউটা। কমিশিয়া টিবিউটা, এটা 3 নম্বর সভা, জনগণের সভা। এটা প্লেবিয়ানদের নিয়ে গঠিত। তাহলে আমরা দেখলাম প্রথম সভাতে প্লেবিয়ানদের নেওয়া হয়েছে প্রতিনিধি, এবং দ্বিতীয় সভাতে আমরা দেখছি প্যাট্রিশিয়ান এবং প্লেবিয়ান উভয়কেই নেওয়া হয়েছে, আর তৃতীয় সভাতে তোমার প্লেবিয়ানদের নেওয়া হয়েছে। তাহলে প্লেবিয়ানদের আধিপত্যই জনগণের 3টি সভাতেই আমরা লক্ষ্য করছি। সব মিলে সভাতে কর্তৃত্ব ছিল প্লেবিয়ানদের। 6 নম্বর রোমের যে প্রজাতান্ত্রিক সরকার, সেই 6 নম্বরে আমরা বলবো রোম ও কার্থেজ। দেখো, রোম একটা সাম্রাজ্য, একটা রাজ্য, এবং এখন যেটা ইটালির রাজধানী তোমরা জানো, আর কার্থেজ, এই দুটো রাজ্যের মধ্যে সংঘাত শুরু হয়। 100 বছর ধরে এই সংঘাত চলে। কাদের মধ্যে? রোম এবং কার্থেজের মধ্যে। এই সংঘাত, 100 বছরের সংঘাত 3টি পর্যায়ে বিভক্ত। প্রথম পর্যায় পিউনিক যুদ্ধ। 3টি পর্যায়ে 3টি পিউনিক যুদ্ধ হয়। প্রথম পিউনিক যুদ্ধ হয় খ্রিস্টপূর্ব 264 থেকে 241 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। দ্বিতীয় পিউনিক যুদ্ধ হয় খ্রিস্টপূর্ব 218 থেকে 201, এবং তৃতীয় পিউনিক যুদ্ধ হয় খ্রিস্টপূর্ব 149 থেকে 146 অব্দ। দেখো, ফিনিশীয় একটা জাতি, এই ফিনিশীয়কে তোমার পুনি উচ্চারণ করা হতো, আর পুনি থেকে পিউনিক শব্দ সৃষ্টি হয়েছে, বা পুনি থেকে পিউনিক শব্দের উদ্ভব ঘটেছে। দেখো, আমরা প্রথমেই বলেছি প্রথম পিউনিক যুদ্ধ, রোমের কাছে কার্থেজ পরাজিত হয় প্রথম পিউনিক যুদ্ধ। এটা সিসিলিকে সিসিলি দখল নিয়ে রোম এবং কার্থেজের মধ্যে প্রথম পিউনিক যুদ্ধ হয়। এই প্রথম পিউনিক যুদ্ধে আমরা দেখব যে কার্থেজ পরাজিত হয়েছে। দ্বিতীয় পিউনিক যুদ্ধে কার্থেজ রোমকে আক্রমণ করেছে ভূমধ্য সাগরে আধিপত্য বিস্তার করবার জন্য, কিন্তু শেষমেশ আমরা দেখলাম যে কার্থেজ রোমের কাছে পরাজিত হয়। তৃতীয় পিউনিক যুদ্ধ, এখানে রোম এবং কার্থেজের মধ্যে হচ্ছে। এই যুদ্ধে রোম জয়লাভ করেছে, আর এই তৃতীয় পিউনিক যুদ্ধে জয়লাভ করে রোম ইউরোপে তার আধিপত্য বিস্তার করেছে, এশিয়াতে তার আধিপত্য বিস্তার করেছে, এবং আফ্রিকা মহাদেশের বহু ভূখণ্ডে আধিপত্য বিস্তার করেছে। এইবার আমরা 7 নম্বর পয়েন্ট আলোচনা করব, রোমের রাজতান্ত্রিক শাসনকালে যে একটা বৈশিষ্ট্য। সেখানে আমরা দেখব যে রোম এবং ম্যাসিডনের যুদ্ধ। তোমরা ম্যাসিডন জানো যে গ্রিসের একটা রাজ্য, এথেন্স যেমন রাজ্য পড়েছ তোমরা, এগুলো ভালো জানো তোমরা। তো রোম এবং ম্যাসিডনের মধ্যে যুদ্ধ আমরা দেখব যে 4টি যুদ্ধ হয়েছে তোমার রোম ম্যাসিডনের বিরুদ্ধে। এখানে কিন্তু দেখো, আমরা আগে দেখেছি যে কার্থেজ রোমের বিরুদ্ধে একটা যুদ্ধ করেছিল, কিন্তু এখানে আমরা দেখছি যে 4টি যুদ্ধই কিন্তু রোম ম্যাসিডনের বিরুদ্ধে, গ্রিসের একটা রাজ্য ম্যাসিডনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। প্রথম রোম এবং ম্যাসিডনের যুদ্ধ হয় খ্রিস্টপূর্ব 215 থেকে 205। এই যুদ্ধে তোমার ম্যাসিডন এবং রোম কোনো পক্ষই জয়লাভ করেনি, অর্থাৎ যুদ্ধে সমান পরিস্থিতি সৃষ্টি হয়। দ্বিতীয় রোম এবং ম্যাসিডনের যুদ্ধ, এই যুদ্ধ হয় খ্রিস্টপূর্ব 200 থেকে 197 সালে, অর্থাৎ খ্রিস্টপূর্ব, যশুর জন্মের আগে।
তৃতীয় রোম ম্যাসিডনের যুদ্ধ। এই যুদ্ধ হয় তোমার খ্রিস্টপূর্ব 171 থেকে 168 খ্রিস্টপূর্বাব্দে। আমরা চতুর্থ যুদ্ধ দেখব। এই যুদ্ধ রোম এবং ম্যাসিডনের মধ্যে হয়েছে। 4টি যুদ্ধই কিন্তু রোম এবং ম্যাসিডনের মধ্যে। এক কথাই মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এই যুদ্ধটা হয় 148 খ্রিস্টপূর্বাব্দ থেকে 146 খ্রিস্টপূর্বাব্দ। দেখো, এই যে 3টি যুদ্ধ হলো, একটা মারাত্মক যুদ্ধ। এই 3টি নয়, আমি ভুল বলেছি, সরি। আর 4টি যে যুদ্ধ হলো রোম এবং ম্যাসিডনের মধ্যে, এই 4টি যুদ্ধেই কিন্তু, প্রথম যুদ্ধ বাদ দিলে 3টি যুদ্ধেই কিন্তু রোম জয়লাভ করেছে, ম্যাসিডনকে পরাজিত করেছে। দেখো, এই যে রোম এবং ম্যাসিডনের মধ্যে যুদ্ধ, আপাত দৃষ্টিতে মনে হয় যে এই দুটো দেশের মধ্যে যুদ্ধ, এবং এই যুদ্ধ এর প্রভাব, এই যুদ্ধের গুরুত্ব শুধু এই দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ না, তা নয়। এই যুদ্ধ তোমার মানে কি বলবো, অনেকগুলো মহাদেশের উপর প্রভাব বিস্তার করেছে। কোন কোন মহাদেশের উপর তোমার ম্যাসিডন এবং রোমের যুদ্ধ প্রভাব বিস্তার করেছে? রোমের জয় এখানে ইউরোপ মহাদেশের উপর প্রভাব বিস্তার করেছে, তোমার এশিয়া মহাদেশের উপর প্রভাব বিস্তার করেছে, এবং এখানে আফ্রিকা মহাদেশের উপর প্রভাব বিস্তার করেছে, ভূমধ্য সাগরে প্রভাব বিস্তার করেছে। তাহলে আজকে আমরা যে আলোচনাটা করলাম আজকের ভিডিওতে, সেটা হলো রোমের প্রজাতান্ত্রিক সরকার। আজকের দিনের প্রেক্ষাপটে প্রজাতান্ত্রিক সরকার যে অর্থে, সেই অর্থে কিন্তু প্রজাতন্ত্র নয়, তবে সমকালীন রোম সাম্রাজ্যের প্রেক্ষাপটে যে চরম রাজতন্ত্র, স্বৈরাচারী রাজতন্ত্র, দৈব শক্তির উপরে ভিত্তি করে যে রাজতন্ত্র, তার তুলনায় রোমের এই প্রজাতান্ত্রিক সরকার অনেকটাই ভালো। এইভাবে আমরা বিশ্লেষণ করব রোমের রাজতান্ত্রিক ইতিহাসকে। আজকে এখানে আলোচনা আমি শেষ করছি। ভিডিও ভালো করে দেখবে, আমার চ্যানেলের পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, এবং ভিডিও চালিয়ে আমি পয়েন্ট আকারে আলোচনা করি। তোমরা দেখছো মানে 1, 2, 3, 4, সেই পয়েন্টগুলো যদি তোমরা খাতায় লিখে নাও তাহলে খুব ভালো হবে। এইভাবে তোমরা ভিডিও দেখতে থাকবে, এবং আমি এরপরেও আমি এই সাবজেক্ট, আমি 9-এর ভিডিও বানাচ্ছি, এবং তোমাদের ইতিহাস, আমাদের এখন যেটা আমি বানাচ্ছি পলিটিক্যাল সায়েন্স বানাচ্ছি, তারপরে আরও আপার ক্লাসের আমি ভিডিও বানাই, সেখানে একটু দেরি হয় ভিডিও দিতে, সেটা তোমরা আশা করি মানিয়ে নেবে। এই বলে আমি আলোচনা শেষ করলাম।